সকলকে স্বাগতম। ফকিরহাট কাজী আজহার আলী কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। উপস্থাপনায় আছি আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা প্রয়োজন হলে আমার ফেসবুক আইডিতেও অ্যাড হয়ে নিতে পারো। তো চলে আসি ফিনান্স ব্যাংকিং। আমি মূলত ফিনান্স ব্যাংকিংয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ক্লাসগুলো আছে এগুলো আমি নিচ্ছি। তো এখানে মূলত আমরা প্রথম যে আলোচনাগুলো করছিলাম এগুলো হলো ফিনান্স ব্যাংকিংয়ের একাদশ শ্রেণীর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের উপর। তো আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ বেশ কয়েকটি ক্লাস করে ফেলছি। তো সেই অনুযায়ী আজকে দেখি আমাদের আজকে টপিকসগুলো কি কি আছে। আমাদের হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বীমা। আজকে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অধ্যয়ন। আজ আমাদের অনলাইন ক্লাসে 14তম ক্লাস। তো ঠিক আছে স্টুডেন্টস, আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে আমার দেওয়া আছে, এখানে বর্ণনা করা আছে যে কোন বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। এটা আমরা এখানে বর্ণনা করছি পঞ্চম অধ্যায় প্রথম খণ্ড। তো দেখি আমি আমার লেকচারে যাওয়ার আগে আমি একটু দেখে আসি যে গত দিন যেগুলো আমরা আলোচনা করছিলাম। গতদিন মূলত আমরা চতুর্থ অধ্যায়টা আলোচনা করছিলাম। চতুর্থ অধ্যায়ের এই বিষয়গুলো কিছু কিছু টপিকস এখানে আমি উল্লেখ করছি, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। যেমন সমচ্ছদ বিন্দুর অনুপাত, তারপর তালিকা, নিরাপত্তা প্রান্ত, সমচ্ছদ বিন্দু, নগদ প্রবাহ, বিশ্লেষণের মধ্যে পার্থক্য, অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো এই ক্লাসে দেখি আমাদের কি কি আছে, টপিকগুলো আমরা একটু দেখি। এই ক্লাসটা মূলত আজকের পাঠ শেষে আমরা কি কি কাজগুলো করতে পারবো। আজকের পাঠ শেষে আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে বর্ণনা করতে পারবো, স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা করতে পারবো, স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, অর্থায়নের উৎসসমূহ, অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন, প্রাতিষ্ঠানিক অর্থায়ন, ব্যাংক ঋণ, মধ্যমেয়াদী অর্থায়নের ধারণা, মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ। মূলত এই টপিকসগুলো নিয়ে মূলত আজ আমরা আলোচনা করব। তো পরবর্তী স্লাইডে চলে আসি। আমাদের প্রথম যে টপিক যেটা আছে সেটা হলো আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন। তো তোমরা এখানে দেখতে পারছো যে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি। স্বল্পমেয়াদী অর্থায়নটা হলো মূলত এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে কোন একটি প্রতিষ্ঠান কি করছে, এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি প্রয়োজন, আমাদের অবশ্যই অর্থায়ন প্রয়োজন। অর্থায়নটা কি রকম হতে পারে? অর্থায়নটা আমাদের ভিন্ন ভিন্ন রকম হতে পারে। ধরো তোমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করছো, সেই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ধরনের রুল এবং একটা নির্দিষ্ট ধরনের নিয়ম তোমাকে ফলো করতে হবে। এই রুলগুলাই ফলো করাটাই হচ্ছে মূলত আমাদের এই রুলগুলোকে আমাকে মূলত ফলো করতে হবে এবং এইখানে আমাদের ভিন্ন ভিন্ন মেয়াদের অর্থ আমাদের এখানে ইনভেস্ট করা লাগে। এখানে ভিন্ন ভিন্ন মেয়াদের যে অর্থগুলো ইনভেস্ট করা লাগে সেগুলাই কিন্তু মূলত আমাদের অর্থায়নের বিভিন্ন মেয়াদের পরে নির্ভর করে। যেমন আমাকে যদি 1 বছরের কম সময়ের জন্য অর্থ অনেক ক্ষেত্রে বিনিয়োগ করতে হয়, আবার অনেক ক্ষেত্রে 1 বছরের বেশি, আবার 7 বছরের বা 5 বছরের কম সময়ের জন্য অর্থ বিনিয়োগ করতে হয়, আবার অনেক ক্ষেত্রে আমাদের 20 বছর 30 বছরের জন্য বা লাইফ টাইমের জন্য আমাদের অর্থ বিনিয়োগ করতে হয়। তো এইগুলাই মূলত আমাকে দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে তোমার স্লাইডে দেখতে পাচ্ছ এখানে স্লাইডে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ যে 1 থেকে 5 বছর মেয়াদের জন্য দেখো মধ্যমেয়াদী অর্থায়নের দরকার। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। আর 1 থেকে 5 বছরের মেয়াদের জন্য যে সংগৃহীত তহবিল 1 থেকে 5 বছরের জন্য যেটা হয় সেটাকে এবং কি বলা হচ্ছে সেটাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলে থাকি। তো আমরা পরবর্তী স্লাইডগুলোতে আরো বিস্তারিত বিশদাকৃতি দেখতে পারবো। তো ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি আছে? স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা। স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? মূলত ব্যবসা মূল চালিকা শক্তি হলো অর্থায়ন। আর এই অর্থের ব্যবহার ও বিনিয়োগের মেয়াদ বিবেচনা করে বিভিন্ন মেয়াদী অর্থায়ন হয়ে থাকে। তার মানে কি বিভিন্ন মেয়াদটা ভিন্ন ভিন্ন হতে পারে। এই কিছুক্ষণ আগে আমি এই কথাটি বললাম তোমাদের যে অর্থায়নটা আমাদের ভিন্ন ভিন্ন হতে পারে। তো এগুলার পরে ভিত্তি করে
মূলত আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নকে ধারণা করা হয়। যেমন এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করি, যে চলতি সম্পদগুলোর মধ্যে নগদ অর্থ, মজুদ পণ্য, তারপরে যে প্রাপ্য বিল অন্যতম। এই আলোচনা থেকে মূল পয়েন্টগুলো আমরা কি দেখতে পাই? স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহকে বোঝায়। এই বিষয় পয়েন্টগুলাই মূলত তোমরা মনে রাখবা। স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহকাল 1 বছরের কম হতে হবে। 1 বছরের কম সময় যদি হতে হবে তাহলে সেটা হবে স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়ন প্রক্রিয়া সবচেয়ে দ্রুত সরল প্রক্রিয়া, এবং এইটি হচ্ছে সরল এবং দ্রুত প্রক্রিয়া। এবং স্বল্পমেয়াদী অর্থায়নের চলতি ব্যয় ও চলতি সম্পদের ব্যয় নির্ণয় করা হয়। চলতি ব্যয় এবং সম্পদের ব্যয় নির্ণয় করা হয়। স্বল্পমেয়াদী অর্থায়নে তহবিল সংগ্রহের ব্যয় তুলনামূলকভাবে কম হয়। তো এখানে আমরা তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নটাকে মূলত কি দেখতে পাচ্ছি? স্বল্পমেয়াদী অর্থায়নে মূলত আমরা এটাই দেখতে পাচ্ছি যে সেটা হলো স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমাদের কি কি হবে? স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমরা অর্থায়নের সংগ্রহ যেটা হবে সেটা 1 বছরের কম সময়ের জন্য হবে, এবং এটা খুব দ্রুত করা যায়, সহজ উপায়ে করা যেয়ে থাকে। কারণ এইখানে এই অর্থগুলো যেহেতু এবং এখানে আরো বেশ কিছু বিষয় আছে সেগুলো পরবর্তীতে আসবে, যে আমাদের ইন্টারেস্টের পরিমাণ, আমাদের কি আসলে খুব বেশি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া লাগে কি লাগে না, বা কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নে আসবে। পরবর্তী স্লাইডে আরো একটু বিস্তারিত আমরা দেখি। তো পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি আছে? পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্বল্পমেয়াদী অর্থায়নের সংজ্ঞা। স্বল্পমেয়াদী অর্থায়নের সংজ্ঞাটা মূলত আমরা এখানে দেখছি। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। তো সংজ্ঞাটা কিন্তু আমাদের খুব সহজ এবং বিষয়টা খুব ক্লিয়ার, যে যেটা 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়নটা করা হবে সেটাই মূলত হবে স্বল্পমেয়াদী অর্থায়ন। ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছি কি স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদকাল সর্বোচ্চ 1 বছর। চলতি মূলধন প্রয়োজন মেটানোর জন্য এটি অধিকতর ব্যবহৃত হয়। চলতি মূলধন তার মানে কি? আমাদের অপারেটিং কস্ট যেটা আছে, আমাদের বর্তমান কার্যাবলী সম্পাদন করার জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেগুলো মেটানোর জন্য কিন্তু আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটা করে থাকি। তবে মৌসুমী ভিত্তিক ব্যবসার জন্য স্বল্পমেয়াদী উৎস হতে অর্থ সংস্থান অধিক সুবিধাজনক। মৌসুমী ভিত্তিক মানে একটা নির্দিষ্ট টাইমের জন্য যে অর্থায়নটা হয়ে থাকে সেটার জন্য কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়নটা বেশ গুরুত্বপূর্ণ। তো তাহলে তোমরা স্লাইড থেকে কি দেখতে পারলে বা বুঝতে পারলে? এটাই বুঝতে পারলে যে মূলত 1 বছরের কম সময়ের জন্য হবে, এবং এটা কি হবে, এবং এটা হচ্ছে কি আমাদের বর্তমান যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলোকে মূলত মেটানোর জন্যই কিন্তু আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটা করে থাকি। তো ঠিক আছে, পরবর্তী স্লাইডে কি আছে? স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। এখানে স্বল্পমেয়াদী অর্থায়নের বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা নিজেরা পড়লে সহজে বুঝতে পারবে। আমি কিছু আলোকপাত করে যাচ্ছি আমার আলোচনার পরে, আমার পয়েন্টগুলোর পরে কিছু আলোকপাত করে যাচ্ছি। যেমন মেয়াদকাল তোমরা দেখছো, মেয়াদকালটা কি ছিল? 1 বছরের কম সময়। জামানতটা কি? এখানে কি স্বল্পমেয়াদী অর্থায়নে জামানতের প্রয়োজন হয়? না, এখানে দেখো, এখানে দেখো, এইখানে স্বল্পমেয়াদী অর্থায়নের কিন্তু আমাদের জামানতের প্রয়োজন হয় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। নবায়নযোগ্য, এখানে কি ঋণ সহজে নবায়ন করা যায়, যেহেতু 1 বছরের কম সময়ের জন্য লাগছে, সুতরাং ঋণগুলাকে আমরা কি করতে পারি? খুব সহজে নবায়ন করতে পারি। তারপরে কস্ট অফ ফান্ড, তহবিলের ব্যয় কি সর্বোচ্চ 2 হতে পারে, এখানে সর্বনিম্ন হতে পারে, সর্বোচ্চ হতে পারে। তোমার টাকা খুব বেশি দেওয়াও লাগতে পারে তুমি ফান্ডটা কালেক্ট করার জন্য, আবার কমও লাগতে পারে। এগুলো পরবর্তীতে আমরা আরো যখন বিস্তারিত আসবো তখন দেখতে পাবো। ঋণের পরিমাণটা কি হচ্ছে এখানে অর্থায়ন করে? যেমন এখানে স্বল্পমেয়াদী অর্থায়ন বিভিন্ন স্বল্প ঋণে অর্থায়ন করে থাকে। তো ঝুঁকিটা কি থাকে? এখানে তুলনামূলক বেশি থাকে, স্বল্পমেয়াদী অর্থায়নে তুলনামূলক বেশি থাকে। কারণ এখানে কি হচ্ছে, এখানে যেহেতু আমি কম সময়ের জন্য টাকা আনছি এবং খুব দ্রুত আমার টাকাগুলো তুলে দিতে হবে, সুতরাং আমাকে এখানে রিস্কের পরিমাণটা কিন্তু তুলনামূলক বেশি থাকছে। তারপরে সহজ সংগ্রহ, স্বল্পমেয়াদী অর্থায়ন পদ্ধতি তুলনামূলক মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের তুলনায় সহজ হয়ে থাকে, মানে আমি সহজে এটা করতে পারি। তারপর স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে মালিকের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় থাকে। এখানে কি হচ্ছে? মালিকের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু বজায় থাকছে, অন্য কোনো পক্ষ একটি নিয়ন্ত্রণ করতে পারে না। মানে এখানে কি স্বল্পমেয়াদী অর্থায়নটা কি মূলত দেখা যায় আমাদের ছোট বা মাঝারি ক্ষুদ্র যেগুলো আছে, এগুলাতে দেখতে পারি, এবং এখানে কিন্তু মূলত মালিকের নিয়ন্ত্রণটা বজায় থাকে। এরপর একটা উদ্দেশ্য কি আছে? সাধারণত চলতি মূলধন অভাবের জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে, যেমন কাঁচামাল ক্রয় বিক্রয় এসবের জন্য। ব্যবহারকারী কারা? এক মালিকানা, অংশীদারি বা যৌথ প্রত্যেকেই দৈনিক কার্যাবলী সম্পাদন করার জন্য যে অর্থটা নিয়ে থাকে এটার জন্য কিন্তু স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবস্থা করে থাকে। পরিশোধ পদ্ধতি কি? ঋণ মেয়াদি
স্বল্পমেয়াদী ঋণ সাধারণত এককালীন পরিশোধ করা হয়। স্বল্পমেয়াদী ঋণ কি করতে হয়? সাধারণত এককালীন পরিশোধ করা হয়। এখানে বারবার কিস্তিতে পরিশোধ করার ঝামেলা থাকে না। সুতরাং ওভারঅল আমরা পয়েন্টগুলো থেকে কি দেখতে পাচ্ছি? ওভারঅল আমরা পয়েন্টগুলো থেকে এটাই দেখতে পাচ্ছি যে এটার মেয়াদকাল 1 বছর হতে হবে, 1 বছরের কম হতে হবে, জামানতের প্রয়োজন নাই, নবায়নযোগ্যতার প্রয়োজন সহজ এটা। তবে তহবিলের ব্যয় বেশি হতে পারে, কম হতে পারে। ঋণের পরিমাণ কি হতে পারে? ঋণের পরিমাণ এখানে প্রতিষ্ঠান করে থাকে, ঋণের বিভিন্ন রকম হতে পারে। ঝুঁকি যেখানে বেশি থেকে থাকে, সহজে সংগ্রহ করা যেতে পারে। নিয়ন্ত্রণটা হচ্ছে তোমার একজনের হাতেই থাকবে, একটা নিয়ন্ত্রণ করা সহজ হয়। উদ্দেশ্য কি? আমাদের চলতি মূলধনের ব্যয়ের জন্য উদ্দেশ্য করতে পারি, ব্যবহার করতে পারি। ব্যবহারকারী কারা? মূলত হচ্ছে তোমার এক মালিকানা, যৌথ মালিকানা, যে কোনো পরিশোধ পদ্ধতি। এটা তুমি একবারই পরিশোধ করা হয়, সুতরাং সহজে। তো বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। তো স্বল্পমেয়াদী অর্থায়নের কিন্তু আসলে এই পয়েন্টগুলো যদি আমরা মুখস্থ করি, দেন তাহলে কিন্তু আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন কিন্তু বুঝতে আসলে খুব একটা সমস্যা হবে না। তো ঠিক আছে স্টুডেন্টস, আমি পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি আছে? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ। কোন কোন উৎসগুলো হতে আমরা মূলত স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি বা স্বল্পমেয়াদী অর্থায়নে টাকাগুলো কালেক্ট করতে পারি? সেই উৎসগুলো কি কি আছে? স্বল্পমেয়াদী অর্থায়ন উৎস এখানে তোমরা দেখতে পাচ্ছ। উৎস কি? অপ্রাতিষ্ঠানিক উৎস এবং প্রাতিষ্ঠানিক উৎস। এবং এই তোমরা যখন পরীক্ষা একটা জিনিস খেয়াল রাখবা, পরীক্ষা যদি তোমাদের আসে যে স্বল্পমেয়াদী অর্থায়ন উৎসসমূহ সম্পর্কে তোমার মতামত বর্ণনা করো, দেন তখন তোমাকে কি করতে হবে? তখন কিন্তু তোমরা ইচ্ছা করলে এই ছকটা আঁকাতে পারো। তোমরা এই ছকটা আঁকাবা এবং এইটার মাধ্যমে বর্ণনা করলে তোমাদের টিচার যিনি থাকবেন তার কিন্তু আসলে বুঝতে সুবিধা হয় এবং তিনি কিন্তু খুব সহজে এবং দ্রুত কিন্তু তোমাদের এই বিষয়টা কিন্তু তোমাদের কিন্তু সহজে কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে পারেন। তো যিনি টিচার থাকবেন তিনি কিন্তু সহজে বিষয়টা ক্লিয়ার করে দিতে পারেন। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। তো ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে কি আছে? পরবর্তী স্লাইডে আমাদের কি আছে যে দেখতে এই স্লাইডে কি আছে? প্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কোনগুলো আছে? স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর হচ্ছে গ্রাম্য মহাজন। আর প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে কি কি আছে? স্বতঃস্ফূর্তটাকে দেখে আসি। স্বতঃস্ফূর্তের মধ্যে আছে ব্যবসায় ঋণ, ক্রেতার নিকট হতে অগ্রিম নিতে পারে, বকেয়া ঋণ। তো এইটা হচ্ছে মূলত অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস কি হতে পারে? ব্যবসায় ঋণ নিতে পারি আমরা, ব্যবসায় ঋণ নিজের পকেট থেকে টাকা দিতে পারি, অন্য ক্ষেত্র থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পারি। দেন আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে আমাদের ক্রেতার নিকট হতে অগ্রিম। ক্রেতা যারা আছে তাকে বলতে পারি যে তুমি আমাকে দাদন দেওয়ার নাম শুনছো অনেকে, যে তোমরা আমাকে টাকা আগে দিয়ে রাখো, পরবর্তীতে আমি তোমাদের পণ্য ডেলিভারি দিব। আর বকেয়া ব্যয়, আর বকেয়া ব্যয়ের মাধ্যমে আমরা করতে পারি। আর আরেকটা উৎস কি আছে? গ্রাম্য মহাজন, মানে যেটা আমাদের চড়া সুদে বা অল্প সুদে আমাদের গ্রামে যারা থাকে তাদের কাছ থেকে আমরা, যারা মহাজন যারা থাকে বা যারা টাকা সুদে লাগায় তাদের কাছ থেকেও টাকা কালেক্ট করে কিন্তু আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের কাজটা সম্পাদন করতে পারি। আর এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসগুলা কি কি? প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে রয়েছে কি? মুদ্রা বাজার। মুদ্রা বাজারের মধ্যে আবার দুইটা ভাগ আছে, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র। এগুলা পরবর্তী স্লাইডে আছে, আমরা দেখব। আর পরেরটা কি আছে? ব্যাংক ঋণ। ব্যাংক ঋণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জামানতবিহীন ব্যাংক ঋণ, জামানতযুক্ত ব্যাংক ঋণ। জামানতবিহীন মানে যেখানে তুমি কোনো ধরনের সিকিউরিটির ইসে রাখো নাই, যেমন তোমার জমির দলিল বা চেক দেওয়া নাই, সেটা জামানতবিহীন। বিনা জামানতযুক্ত যেটা তুমি জামানত দিয়ে রাখছো। তুমি যদি কোনো কারণে ডিফল্টার হও, মানে টাকা দিতে অক্ষম হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি প্রতিষ্ঠান এখান থেকে টাকাটা কালেক্ট করে নিতে পারবে। তো এখানে ঋণ রেখা, ঘূর্ণয়মান রেখা, লেনদেন ঋণ, আর এখানে প্রাপ্য বিল, মজুত পণ্য, এগুলা পরবর্তী স্লাইডে আমরা সবই দেখতে পারবো। তো তাহলে কি আমার এই স্লাইড থেকে কি তোমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারলে? হ্যাঁ, কিছু বিষয়গুলো হলো এটাই যে স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কি করতে পারি আমরা প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস দুইটা থেকে নিতে পারি। প্রাতিষ্ঠানিক উৎস যেমন প্রতিষ্ঠান, বিভিন্ন সহজ কথা আছে, যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিতে পারি। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হলো আমরা যে কোনো মানে তারা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান না, ব্যক্তি বিশেষের কাছ থেকে আমরা অর্থটাকে সংগ্রহ করতে পারি। তো এইগুলাই হচ্ছে মূলত অপ্রাতিষ্ঠানিক উৎস। তো পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে এখানে বর্ণনা দেওয়া আছে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলা কি কি। একই কথাগুলাই বলা হয়েছে। এখানে কি বলছে? বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অপ্রাতিষ্ঠানিক উৎস, ঋণদানের নিয়োজিত ব্যক্তি ব্যতীত এইগুলা ব্যতীত যারা আছে তারা অপ্রাতিষ্ঠানিক স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি হবে?
স্বতঃস্ফূর্ত অর্থে যে অর্থায়ন সৃষ্টি হয়ে থাকে, ব্যবসার স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়ন সৃষ্টি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, মানে নিজস্ব কার্যাবলী সম্পাদন করার জন্য। এর মধ্যে কি আছে, ব্যবসায় ঋণ, ক্রেতার নিকট হতে অগ্রিম আর বকেয়া। তো ব্যবসায় ঋণ কি হতে পারে, পুনরায় বিক্রির উদ্দেশ্যে বাকিতে পণ্য ক্রয় করলে যে ঋণের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণ বলে। এইটা সবসময় মনে রাখবো, পুনরায় বিক্রির জন্য বাকিতে আমরা যদি ক্রয় করে থাকি যেটা শুধু, সেটাকে ব্যবসায় ঋণ বলা হয়। আর ক্রেতার নিকট হতে অগ্রিম, ক্রেতার নিকট হতে অগ্রিম একটু আগেই বলছি যে তুমি পণ্যটা তাকে দিবা কিন্তু তার কাছ থেকে আগে থেকে অগ্রিম টাকা সংগ্রহ করে রাখছো, এটা হচ্ছে ক্রেতার নিকট থেকে অগ্রিম। আর বকেয়া ব্যয়সমূহ, বকেয়া ব্যয়সমূহ গুলো কোনগুলা, বকেয়া ব্যয়সমূহ গুলো কি, ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যয় রয়েছে যেগুলো সুবিধা বা উপযোগ আগে ভোগ করা হয় তার মূল্য নির্দিষ্ট সময় পর পরিশোধ করা হয়, যেমন বেতন, ভাড়া ইত্যাদি ব্যয় করা তাকে পরিশোধ না করে একটি নির্দিষ্ট সময় পর পরিশোধ করা হয়। এর প্রতিষ্ঠান প্রত্যেক দিনের বেতন বা ভাড়া নির্দিষ্ট সময়ের পরিশোধের পূর্ব পর্যন্ত ব্যবসায় বিনিয়োগ করতে পারে। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে ব্যবসা যখন তুমি করছো, তোমার 5 জন কাজের লোক আছে, এই 5 জন কাজের লোককে, মানে 5 জন কর্মচারী তোমাদের আছে, তাদের বেতনের টাকা তোমাকে তো মাস শেষে দিতে দেওয়া লাগে। সুতরাং সারা মাসে প্রতিদিন যে আয়টা হচ্ছে, এই আয়ের পর থেকে কিন্তু তোমাকে টাকা দিতে হয়। কিন্তু তোমরা কি করতে পারো, কিন্তু এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এই টাকাটা কিন্তু আমরা কি করব, এই টাকাটা আমরা তাদের প্রতিদিনের টাকা প্রতিদিন না দিয়ে আমরা মাস শেষে দিই, এবং এই প্রতিদিন যে টাকাটা আয় হয় সেই টাকাটা কিন্তু আমরা ব্যবসায় ইনভেস্ট করতে পারি। তো এইটাই হলো মূলত বকেয়া। তাহলে কি ব্যয় ঋণ কি, ব্যবসায় ঋণ কি হতে পারে, ব্যবসায় ঋণ সৃষ্টি হয় যেটার দেখলাম, এটা নিচের অগ্রিম এবং বিষয়গুলো দেখলাম। এবার অপ্রতিষ্ঠানীয় অর্থায়ন আরেকটা কি ছিল, গ্রাম্য মহাজন। গ্রাম্য মহাজন কি একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, গ্রাম্য মহাজন অংশ বিবেচনার কারণে একাধিক খুচরো চড়া সুদে, এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো চড়া সুদে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করে থাকে। এবং এই গ্রামে এগুলো তোমরা জানো, এটা সহজে বলার কিছু নয়। গ্রাম্য মহাজন ঋণ দেওয়া হয়ে থাকে দিন ভিত্তিক, মাসিক ভিত্তিক ঋণ সুদের পরিশোধও নবায়ন করা হয়। দেন আমরা চলে আসি যে পয়েন্টে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি কি আছে, প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যে অর্থায়নটা সংগ্রহ করে থাকি তাকে প্রাতিষ্ঠানিক উৎস বলা হয়ে থাকে। যেমন বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠান হতে অর্থায়নকালে কপিত হয় অনুরূপ পালন করা থেকে নিচে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে কি, আমাদের দেশে উৎস হতে, এই যে অর্থ ব্যবসায়িক যে উৎস, এই উৎস হতে যখন আমরা অর্থ সংগ্রহ করে থাকি সেগুলাকে মূলত আমরা কি বলতে পারি, প্রাতিষ্ঠানিক উৎস বলতে পারি। এখন মুদ্রা বাজার ঋণটা কি, মুদ্রা বাজার থেকে কি, শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের কথা আমরা অলরেডি আগেই বলছি। শেয়ার সাধারণত যে বাজারে স্বল্প মেয়াদী অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য সিকিউরিটি ইস্যু করে সংগ্রহ করা হয় তাকে মুদ্রা বাজার বলে। মুদ্রা বাজারে ঋণ সংগ্রহের উপায় হলো কি, মুদ্রা বাজার ঋণ সংগ্রহের উপায় কি, মানে 1 বছরের কম সময়ের জন্য যে বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটাকে মুদ্রা বাজার বলা হয়। উপায় হলো কি, বাণিজ্যিক পত্রের মাধ্যমে করতে পারি, ব্যাংকের স্বীকৃতি পত্রের মাধ্যমে করতে পারি। বাণিজ্যিক পত্র হচ্ছে একটু অতি পরিচিত এক প্রকার স্বল্পমেয়াদী দলিল। এখানে কি হয়ে থাকে, এখানে বাণিজ্যিক পত্রের মেয়াদ 90 থেকে 270 দিন পর্যন্ত একটি নির্দিষ্ট মূল্যের চেয়ে কম মূল্যে সরাসরি ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। তার মানে কি, তার মানে আমরা আমাদের কোম্পানির জন্য অর্থ সংগ্রহ করার জন্য কি করব, অর্থ সংগ্রহ করার জন্য বাণিজ্যিক পত্র সেল করব। মনে করে 1000 টাকা বাণিজ্যিক পত্র, কিন্তু আমরা মার্কেটে বিক্রি করছি কত টাকায়, সেটা 900 টাকায়, এবং এটা আমি 270 দিন পরে আমার ক্রেতাকে 1000 টাকা পরিশোধ করব। এভাবে কিন্তু আমি টাকাটা সংগ্রহ করতে পারি। আর ব্যাংকের স্বীকৃতিপত্রটা কি, ব্যাংকের স্বীকৃতিপত্র হলো একটা মেয়াদী নীতি প্রস্তুত করা, ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাংকের স্বীকৃতি বলে। ব্যাংকের ব্যবসার স্বীকৃতিপত্র হওয়ার জন্য অবশ্যই ব্যাংকে হতে হবে। বাণিজ্যিক ব্যাংকে কোনো একটি ড্রাফট প্রস্তুত করে তার বাহকের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ে প্রদানের নিশ্চয়তা দেয়, তখন তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। মানে একটা ড্রাফট তৈরি করলাম এবং তার বাহককে আমি নির্দিষ্ট সময়ের জন্য এই টাকাটা দিলাম, এবং এটাকে স্বীকৃতিপত্র বলে। আর কি আছে পরবর্তী, এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের মাধ্যমেও কিন্তু আমরা এই অর্থটাকে সংগ্রহ করতে পারি। ব্যাংক ঋণের মাধ্যমে কিভাবে সংগ্রহ করতে পারি, ব্যাংক প্রতিষ্ঠানে অল্পমেয়াদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ, আর একটা হচ্ছে জামানত যুক্ত। একটু আগে বলে আছে, জামানতবিহীন ব্যাংক ঋণে কি করতে হয়, আমাদের কোনো ধরনের জামানত এখানে রাখার প্রয়োজন পড়ে না। যেমন ঋণ রেখা কি আছে, ঋণ রেখা হচ্ছে কি এক ধরনের চুক্তি। ঋণ রেখা বাণিজ্যিক ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে দিয়ে চুক্তি আয়তে 1 বছর বা তার কম সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে এককালীন উত্তোলনের সুযোগ দেয়।
এবং অন্যতম বৈশিষ্ট্য থাকে। তার মানে কি একটা নির্দিষ্ট তোমার এককালীন বলে দিল এবং তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা উত্তোলন করবা। ঘূর্ণয়মান ঋণটা কি? ঘূর্ণয়মান ঋণ হচ্ছে ব্যাংকগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি। এটা এক ধরনের চুক্তি ১ বছরের ক্ষেত্রে তারা একাধিক সময়ের মধ্যে নির্দিষ্ট সুদ হারে নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদানে অঙ্গীকার করে। আর একবার ঋণ রেখে একবার এটা হচ্ছে একবারই টাকা তোমাকে ঋণ দিবে আর হচ্ছে বারবার ঋণ দিবে। উত্তোলনের সময় 1% বাধ্যতামূলক ফি পরিশোধ করতে হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তোলনের সময় তোমাকে একটু পরিশোধ করতে হবে। তো আমি একটু দ্রুত চলে যাচ্ছি কারণ এগুলো তোমরা পড়লে সহজেই বুঝতে পারবে, এখানে কঠিন কোনো বিষয় না। এখানে লেনদেন ঋণ, এখানে লেনদেনের মাধ্যমে একটা ঋণ সম্পাদন হয়, এটা লেনদেন ঋণ। আর জামানত যুক্ত, মূলত জামানত যুক্ত কি, এখানে তো আমরা যে টাকাটা নিচ্ছি সেই টাকাটার এগেনস্টেও কিন্তু আমাদের মূলত একটা টাকা প্রদান করা হয়, এটাকে মূলত জামানত যুক্ত ঋণ বলা হয় থাকে। প্রাপ্য বিল এবং মজুত পণ্য বন্ধক। প্রাপ্য বিলটা কি, জামানত যুক্ত ঋণটা কি আছে, জামানত যুক্ত ঋণটার মধ্যে আছে প্রাপ্য বিল। বকেয়া পণ্য বিক্রির জন্য প্রাপ্য বিল সৃষ্টি হয়ে থাকে, প্রতিষ্ঠান প্রাপ্য বিল রেখে প্রাপ্য বিল বাটকা স্বল্পমেয়াদী অর্থায়ন করে থাকে। মজুত বন্ধক রেখে চলতি সম্পদ বা বন্ধক রেখে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মেটাতে পারে। মানে এটা কি, মজুত পণ্য যা আছে সেটাকে তুমি বন্ধক রাখতে পারো আর প্রাপ্য বিলের মাধ্যমে করতে পারো। তো স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা, স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা তাহলে কি, এরপর যেটা চলে আসি, মূলত আমরা স্বল্পমেয়াদী অর্থায়নটাই ছিল আজকে মূলত আমাদের স্লাইডের অংশ। পরবর্তী স্লাইডে আমরা চলে আসি, পরবর্তী যে স্লাইডগুলো আছে আমরা স্কিপ করে যাবো, স্বল্পমেয়াদী এগুলো আগামী ক্লাসে আমি আলোচনা করব। তো আজকে আমাদের মূল টপিক যেটা ছিল সেগুলো তাহলে আমরা দেখতে পেলাম, স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ, এগুলো থাকবে তোমাদের মূলত তোমরা মূল্যায়ন হিসাবে তোমাদের থাকলো। এবং তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলে স্বল্পমেয়াদী অর্থায়ন ও মধ্যমেয়াদী অর্থায়নের পার্থক্য, এটা এখন আলোচনা করা হয় নাই। তো আমরা পরবর্তী ক্লাসে মূলত আলোচনা করব স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়নের, স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়নের আমরা দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছ যে কোন কোন উৎস থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি, তোমরা সেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ। তো আমি ক্লাস শেষ করার আগে কিছু ইনফরমেশন তোমাদের দিতে চাই, সেটা হলো যে এখন যেহেতু আমাদের অনলাইনে ক্লাস চলছে, তো আমি যে পড়াগুলো তোমাদের রেগুলার করাচ্ছি, আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এবং তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তোমাদের আশা করি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। তোমরা ইজি অ্যান্ড সিম্পলি ক্লাসগুলো ইজিলি তোমরা ক্লাসগুলো সম্পন্ন করো এবং আশা করা যায় যে ক্লাসগুলো সঠিকভাবে সম্পন্ন করলে তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা রেগুলার নিজেদের শরীর এবং সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। তো এই বলেই মূলত আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি প্রসেনজিৎ তালুকদার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। ধন্যবাদ।